জয়গুরু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। আজ আমরা দেওঘরের গপ্পের মোট 31টা পর্ব পার করে আজকে রেকর্ড করতে চলেছি। আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছি দেওঘরের গপ্পের পর্ব 32, এপিসোড 32, দেওঘরের গপ্প। আজকের পর্বটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডের দুটি অংশ থেকে, একটা পয়লা পৌষ সোমবার 1347 বঙ্গাব্দ এবং আরেকটি 3রা পৌষ বুধবার 1347 বঙ্গাব্দ। মূল পর্বে চলে যাব, তবে তার আগে জানাই আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তাদের জন্য দুটো সিরিজ চলে। একটা দেওঘরের গপ্প, যেখানে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের বিভিন্ন ঘটনা এবং সেই সমস্ত ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পেয়ে থাকি সেগুলো নিয়ে একটা ছোটোখাটো আলোচনা করি। এবং আরেকটি পর্ব যেটা হচ্ছে আনন্দ কথা। এই আনন্দ কথা যে সিরিজটা, এটাতে আমাদের এই ভিউয়ারদের মধ্যে থেকে বিভিন্ন জনের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ভালো ঘটনা, আনন্দের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আনন্দ কথার জন্য যদি আপনি লেখা পাঠাতে চান, তাহলে আপনার জীবনের যে কোনো একটা আনন্দের ঘটনার কথা এবং আপনি কতটা খুশি ছিলেন নিজের মতো করে লিখে স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে এবং ডেসক্রিপশানে দেওয়া মেল অ্যাকাউন্টে, দুটোতে একই মেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, যেখানেই দেখবেন সেখানেই সেম পাবেন, ওই মেল অ্যাকাউন্টে আমাকে মেল করে দিতে পারেন এবং আমি সেটা পাঠ করে পৌঁছে দেব আপনাদের সকলের মাঝে। ঠিক আছে? তো এই দুটো সিরিজ চলে। দেওঘরের গপ্পে কারেন্টলি আমরা ফলো করছি আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড, আমরা এটা থেকে শুরু করেছি। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। পয়লা পৌষ সোমবার 1347 বঙ্গাব্দ। শীতের সকাল। আশ্রমে সবাই খুব ব্যস্ত। প্রেস, তপবন, কেমিক্যাল ওয়ার্কস, ওয়ার্কশপ, আনন্দবাজার, ডিসপেন্সারি, ফিলান্থ্রপি অফিস, হোসিয়ারি, আর্ট স্টুডিও, সব জায়গায় কর্মীরা কাজে ব্যস্ত। মাতৃমন্দিরের দক্ষিণ দিকে আশ্রম প্রাঙ্গণে কয়েকজন স্থানীয় তরকারিওয়ালা তরকারি নিয়ে বসেছে। মায়েরা সেখান থেকে তরকারি কিনছেন। আশ্রমের সামনে, অর্থাৎ ওই দক্ষিণ দিকে, দিগন্ত বিস্তৃত পদ্মার চর। তারই মাঝে অদূরে একটা বিরাট ঝিল। আকাশ নির্মল, উদার। থেকে থেকে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। উত্তর দিকে বাঁশঝোপের ভেতর মাঝে মাঝে নানা রকমের পাখির কলরব শোনা যাচ্ছে। বেশ রোদ উঠেছে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পাশে রোদে পিঠ দিয়ে বসে একটা বেঞ্চিতে বসে হাসছেন। সহাস্য কোমল বয়ানে কেষ্টদাকে ডেকে বলছেন যে এই প্রফুল্ল, বীরেন, এরা যদি তপবনে সাকসেসফুল হয়, ওদের আর কিছুতে আটকাবে না। এই কয়েকটা জুটেছে বেশ। আর সাকসেসফুল হওয়া মানে শুধু কয়খানা ঘর করে ছেলে নিয়ে স্কুল করে তোলা নয়, একটা ইউনিভার্সিটি গড়ে তুলতে হবে। এমন করা চাই যাতে তপবনের নামে সারা ভারত নতি জানায়। শুধু ভারত কেন, পৃথিবীর সব দেশ। কেষ্টদা বললেন, শিক্ষার এই প্রথা সর্বত্র চালাতে হবে, কম্প্রোমাইজ করা যাবে না। ঠাকুর বললেন, কম্প্রোমাইজ? এতটুকুও না। কেষ্টদা বললেন, প্রফুল্ল, বীরেন এরা যদি তেমন হয় তাহলে হবে, তবে চার্জ ওদের হাতে থাকা দরকার। ঠাকুর বললেন, আমি তো বলেছি কাউকে সরানো চলবে না, সবাইকে মেনটেন করতে হবে। আর চার্জ, ওটা আগে কি করে করে আস্তে আস্তে তা হাতে আসে। দায়িত্ব যে নিতে জানে, ভার যে বইতে পারে, ক্ষমতা তার হাতে এমনিই এসে পড়ে। ডাক্তার কালিদা এসে বললেন, মেডিকেল ডাইজেস্টে বাতের একটা ভালো ওষুধের কথা বেরিয়েছে। ঠাকুর বললেন, প্যারিকেও দেখাস, নতুন যা কিছু পাবি নিজেও নোট করে রাখবি।
ভালো করে তৈরি হ, মেডিকেল কলেজ টলেজ যদি হয় সব বিদ্যে বুদ্ধি যা আছে কাজে লাগিয়ে দিবি। এরপর ৩রা পৌষ বুধবার ১৩৪৭ বঙ্গাব্দ শ্রী শ্রী ঠাকুর সকালে আশ্রম প্রাঙ্গণে পশ্চিমাশ্র হয়ে চৌকিতে বসে আছেন। কেষ্টদা, হরিপদদা, ধীরেনদা, প্রফুল্ল প্রভৃতি অনেকেই উপস্থিত। শ্রী শ্রী ঠাকুর আজ আনন্দে মাতোয়ারা হয়ে কথাবার্তা বলছেন। ভক্তবৃন্দ বিভোর হয়ে তার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করছেন। নেতা কেমন হবে সেই সম্বন্ধে কথা উঠল। প্রেম পূরিত ললিত ভঙ্গিতে প্রাণ কাটা দরদ ভরা সুর নিয়ে তিনি বললেন, লিডারের মুখ দিয়ে কথা বেরোবে এমন যে কানের ভিতর দিয়া মরমে বসিল, আকুল করিলে গো পরাণ বলে মানুষ বোধ করবে। মুসলিনের কথা শুনেছি, যেমন সুইট, সফট, মডেস্ট, তেমনি আনকম্প্রোমাইজিং। লিডারের হতে হবে লয়াল, সুইট, সফট, সিনসিয়ার, অ্যাক্টিভ। তার চেহারা চাউনি এমন হবে যে মানুষ এনচ্যান্টেড হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। এরপর শ্রী শ্রী ঠাকুর ধীরেনদার সম্বন্ধে বললেন, আমি ভাবছি ওকে জ্যাঠার ওখান থেকে এনে অন্য জায়গায় খাবার ব্যবস্থা করে দিই, কিন্তু আমার মনে হয় ওখানে থাকাই ভালো, যেখানে প্রতি মুহূর্তে অপোজিশন থাকে, বাধা থাকে, কোনো ক্ষমা নেই, সহানুভূতি নেই। সেখানে যদি টোন ও টেম্পার ঠিক রেখে, মন মেজাজ ঠিক রেখে প্রিন্সিপাল নিয়ে চলতে পারে, তবে তার ভেতর দিয়ে অনেকখানি বেড়ে উঠবে। সব সাধনার এই প্রকৃত স্থান। আর ডিফিকাল্টির ভেতর দিয়ে ছাড়া কোনো গ্রেট ম্যান হয়নি, কোনো বড় লোক তৈরি হয়নি। উন্নতি মানেই উন্নতি, শ্রেয়োন্নতি, আর তাই নিয়ে কুশল কৌশলী নিয়ন্ত্রণে সুব্যবস্থিতির সহিত অন্তরায় অতিক্রম করে আমরা যত কৃতকার্য হতে পারি, শ্রেয় উপচয়িতায় ততই আমরা উন্নতি লাভ করি। যাদের মুভ ফর প্রিন্সিপাল আছে তারা সাফারিংয়ের ভেতর পড়ে সেগুলিকে ম্যানিপুলেট করে এক্সপিরিয়েন্সের অধিকারী হয়, বড় হয়। আর যাদের তা নেই তারা ওর চাপে ডুবে যায়। প্রফুল্ল বললেন, মানুষের সহ্যের তো একটা সীমা রয়েছে। ঠাকুর বললেন, মানুষের ফ্যাটিক লেয়ার ব্রেক করে গেলে তখন সে যা পারে তাই দেখে মানুষ অবাক হয়ে যায়, ভাবে অসাধারণ, কিন্তু তার কাছে সেটা স্বাভাবিক। বৃত্তি নিয়ন্ত্রণ সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর নিজের জীবনের অভিজ্ঞতা থেকে রসগোল্লা খাওয়ার লোভকে জয় করার কথা, উপর্যুপরি 3 রাত্রি স্বপ্নে পরমা সুন্দরীর আকুল প্রেম নিবেদন এবং সর্বশেষে মায়ের আবির্ভাব এবং তার উপদেশ মতো নাম করার ফলে প্রলোভন হতে রেহাই পাওয়ার বৃত্তান্ত সংক্ষেপে উল্লেখ করে বললেন, ক্লুটা পেয়ে গেলাম। দেখলাম অত্যন্ত সোজা, ঝোঁকটা যখন চাপে ততখানি স্পিড নিয়ে, আদারওয়াইজ বিংলি এঙ্গেজড হয়ে পড়লে ও কথা আর মনেই থাকে না, আপনা থেকেই নেশা কেটে যায়। এরপর লোকের সঙ্গে ব্যবহার কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ চায়। তোমার ব্যবহার যদি ব্যাহত রূঢ় হয় অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে, তাহলেও মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না। আমি যখন ডাক্তারি করতাম একবার একজন মুসলমানকে চিকিৎসা করেছিলাম। একটু কমার পর তার বাড়ি থেকে ওষুধ নিতে না এসে তখন আমার কি ভাবনা, মনটা কেবল অস্থির অস্থির করতো, কি জানি কি হলো, কেমন আছে লোকটা। 3 দিন পরে যখন ওষুধ নিতে আসলো আমি না খুব বকলাম। ও বকা শুনেও বলছে, বাবু আপনি যে এত গালাগালি করলেন, অন্য কেউ হলে আমি তাকে আস্ত রাখতাম না, কিন্তু আপনার কথাগুলি আমার এত মিষ্টি লাগছে, ইচ্ছে করছে আপনি আমাকে আরো গালি দিন, আমি শুনি। আমি তখন ভাবলাম, ভগবান আমাকে
গালাগালি দিতে তাহলে শিখিয়েছেন। তাছাড়া আমি কাউকে বেশি কিছু কড়া কথা বলতে পারি না। এই ভয়টা যেন আমাকে ভূতের মতো পেয়ে বসে আছে। যাকে আমি বকছি পাছে সে মরে যায়, তাহলে তো আমার আর দুঃখ রাখার জায়গা থাকবে না। অবশ্য অসৎ নিরোধের জন্য যেখানে যা প্রয়োজন তাই করা লাগে, তবে আনকম্প্রোমাইজিং হতে গেলে সুইট হওয়ার অসুবিধা নেই। বকুনি এমনভাবে দেওয়া যায় যাতে মানুষ উদ্দীপ্ত হয়ে পড়ে। আজকের ঘটনা দুটো এখানেই শেষ হলো। তবে এই যে দুটো ঘটনা পড়লাম, এই দুটোই আমার বেশ অন্যরকম লাগলো। তবে শেষটার শেষ অংশটা আমার খুব রিলেটেড লাগলো। আমার রিসেন্টলি সৌভাগ্য হয়েছিল ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে আমি পড়ি, সেখান থেকে একটা সেমিনারে যাওয়ার। সেখানে বারাসাতের যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেখানে একটা ইউথ কনভেনশন হয়েছিল। স্বামী বিবেকানন্দের চিন্তাধারা ভাবধারার ওপরে একটা সেমিনার হয়েছিল এবং সেখানে বিভিন্ন মহারাজেরা এসেছিলেন, সম্মানীয় মহারাজেরা বিভিন্ন রকম বক্তব্য রাখলেন এবং তার সঙ্গে ওই বারাসাত মঠের কিছু স্টুডেন্টরা তারা বক্তব্য রেখেছিল। সবচেয়ে অবাক করার বিষয়, সেখানে বিভিন্ন ভাষায় বক্তৃতা হচ্ছিল। তার মধ্যে প্রথমে হলো ইংরেজি, তারপরে হলো হিন্দি, তারপরে বাংলা, তারপরে সংস্কৃত, তারপরে আবার একটা ইংরেজি, এরকম করে চলবে। তা যখন ওই হিন্দি বক্তৃতাটা চলছে ইংরেজিটা হওয়ার আগে, হ্যাঁ, তখন ওই এসি অডিটোরিয়ামে বসে 3 ধরনের জিনিস লক্ষ্য করা গেল। কিছুজন মন দিয়ে শুনছেন, কিছুজন নিজের মতো ফোন ঘাঁটছেন এবং কিছুজন প্রায় ঘুমিয়ে গেছেন আরামে। তো যে মহারাজেরা এসেছিলেন, আমার নামটা ওনার ঠিক মনে পড়ছে না, ঠিক উনি তার আগেই বক্তব্য রেখে গেলেন, গিয়ে জায়গায় বসলেন। মঞ্চে ওনাদের বসার জায়গা করা হয়েছিল, উনি বসলেন। তো ইংরেজির বক্তব্যটা শুরু হবে, তার আগে মহারাজ খেয়াল করেছেন এই পুরো বিষয়টা ওখানে হচ্ছে। তো মহারাজ ইংরেজিতে বক্তৃতাটা শুরু হওয়ার আগে মাইকটা তুলে নিয়ে বললেন যে ওর বক্তৃতাটা শুরু হওয়ার আগে আমি কয়েকটা কথা বলতে চাই এখানে। আমি কিন্তু এখান থেকে দেখছি কয়েকজন শুনছেন, কয়েকজন ফোন ঘাঁটছেন, আর কয়েকজন তো আরামে একেবারে প্রায় ঘুমিয়েই পড়েছেন। আমরা শিখবো, এই দুটো দলের থেকেই আমরা শিখবো। দুটো দল কেন বললাম, উনি প্রথমে বললেন যারা মন দিয়ে শুনছে তারা একটা দল, এবং যারা ফোন ঘাঁটছেন এবং কিছুজন প্রায় ঝিমিয়ে গেছেন তাদের জন্য একটা দল। বলছেন এই দুটো দলের থেকেই আমরা কিছু না কিছু শিখতে পারি। কি শিখতে পারি? প্রথমে বললেন যারা শুনছে তাদের থেকে আমরা শিখতে পারি যে এখন এই মুহূর্তে কোন আচরণটা করতে হয়। আর যারা শুনছেন না, তা বাদে ফোন ঘাঁটছেন বা প্রায় আরামে শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন, তাদের থেকে শিখতে পারি এইখানে দাঁড়িয়ে কোন আচরণটা করতে নেই। আচ্ছা, এই কথাটা তো উনি অন্যভাবে বলতে পারতেন। যদি আজ সাধারণত আমরা কোনো সেমিনার বা কোনো কিছু অ্যাটেন্ড করি, সেখানে যদি কর্তৃপক্ষ দেখে যে আমি একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছি, এর উল্টো দিকে অডিয়েন্স না শুনে ঝিমোচ্ছে, ঘুমোচ্ছে, তো রেগে বোম হয়ে যাওয়ার কথা বলবে, হ্যাঁ আপনারা শুনছেন না, এরকম। আর না হলে সিচুয়েশনটাকে হ্যান্ডেলই করতে পারবে না, কিছু বলতেই পারবেন না। উল্টে ওই যে ওনাদের যে অদম্য ইচ্ছা, চেষ্টা, সেই ইন্ট্রিনসিক মোটিভেশন জিনিসটা কোথাও একটু কমে যাবে, এফেক্টিভনেস কাজে সেটা একটু কমে যাবে। কিন্তু মহারাজ ওখানে দেখালেন যে কিভাবে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। উনি আমাদের কিন্তু শেখালেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কিন্তু দুপক্ষকেই যথাযথ সম্মান দিয়ে এবং কোনো দলকেই কষ্ট না দিয়ে, তাই না? তো এই যে শেষে ঠাকুর যেখানটায় বলছেন যে আমি বকবো এমনভাবে যাতে লোকের সেটা চিরকাল মাথায় গেঁথে, যে আমি বলতে পারি ওখানটায় যে কজন বসে ঝিমোচ্ছিলেন বা ফোন ঘাঁটছিলেন তাদের চিরকাল মনে থাকবে এবং ওনারা আর কখনো
কারোর কথা শুনতে গিয়ে ওই অ্যাক্টিভ লিসেনিংটাকে বাদ দিয়ে দিয়ে অন্য কোনো কাজ করবেন, এটা কোনোদিনই করবেন না। আর হয়তো যদি ওনার কথাটা ওনাদের মধ্যে অতখানি এফেক্টিভভাবে প্রভাব ফেলে থাকে তাহলে। কি সুন্দর, এইখানেও ঘুরে ফিরে আবার এক কথা, পূর্ববর্তীকে সম্মান জানাও, তবেই পরবর্তীকে তুমি ভালোবাসতে পেরেছো। অদ্ভুত এই কনসেপ্টগুলো আমার হঠাৎ হঠাৎ মাথায় আসে, এবং আমি যখন পড়তে বসি এগুলো, আমি কিন্তু এই রেকর্ডিংটা করার আগে একবার পড়ছিলাম, পড়ে নিয়ে রেকর্ড করলাম। তো প্রথমটা পড়ার সময় আমার একটা কিছু মাথায় এসেছিলো যেটা আমি ভুলে গেছি, কিন্তু দ্বিতীয়টা পড়ার পরে আমার আবার মাথায় এসছে, মনে হলো হঠাৎ করে জিনিসটা হয়তো এটাকে সঙ্গে রিলেট করা যেতে পারে, সে কারণে আমি বললাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আবার পরবর্তী এপিসোডে নতুন ঘটনার সঙ্গে আমরা আবার এক জায়গায় আসবো, নতুন কিছু শিখবো। আর যাওয়ার আগে আরও একবার বলি, যদি আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান তাহলে মেল করে দিন। আপনার জীবনের যে কোনো একটি আনন্দের ঘটনার কথা টাইপ করে পাঠাবেন বাংলায় লিখে, তো আমরা সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় গুরু।